আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যাকে আমরা অনেকে অপচয় বললে চিনে থাকি। এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের ঢাকা বোর্ড 2025 সালে। ঢাকা বোর্ড 2025 সালে আমাদের এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে, সেটি এসেছিল আমাদের 8 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নটি এখন আমি আপনাদের সামনে সমাধান করে দেব। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। এখানে আমাদেরকে ঢাকা বোর্ড 2025 সালে যে 8 নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল মিস্টার হুমায়ুন, এই অঙ্কটি এখন সমাধান করব। তো দেখেন, এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, একটু মনোযোগ সহকারে প্রশ্নটি বোঝার জন্য চেষ্টা করবেন। এখানে বলছে আমাদেরকে মিস্টার হুমায়ুন 2022 সালে 1 জুলাই তারিখে 2 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। মিস্টার হুমায়ুন প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করেন এবং ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করেন। এখন ক নম্বরে আমাদেরকে বলছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। খ নম্বরে বলছে আমাদেরকে প্রতি 2 বছরে অবচয়ের তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। গ নম্বরে বলছে প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এ ছিল আমাদের প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। তো আজকের অঙ্কটি হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতি। ক্রমহ্রাসমানজের পদ্ধতি মানে কি? যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির পরিমাণ এবং স্থায়ী সম্পত্তির অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হয় না, তাকে আমরা কি বলে থাকি? ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলে থাকি। অর্থাৎ প্রত্যেক বছর স্থায়ী সম্পদের পরিমাণও কমবে এবং অবচয়ের পরিমাণ আমাদের এখানে বেড়ে যাবে, অর্থাৎ এক হবে না অবচয়ের পরিমাণ। সেটি হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তো এখানে 1 নম্বরে বলছে আমাদেরকে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে মানে বাৎসরিক অবচয়ের হার নির্ণয় করতে বলছে। তো এখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে প্রথমে লিখে নেবেন ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে বাৎসরিক অবচয়, এই কথাটি এখানে লিখে নেবেন। আমি এখানে জাস্ট এতটুকু লিখি, বাৎসরিক অবচয়, অবচয়ের হার, বাৎসরিক অবচয়ের হার। তো ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যখন আমাদেরকে বাৎসরিক অবচয়ের হার বের করতে হয়, তখন একটি সূত্র আছে আমাদের। উপরে লিখবেন 100, আয়ুষ্কাল দ্বারা কি করবেন? ভাগ করবেন। আয়ুষ্কাল দ্বারা ভাগ করবেন এবং আপনি গুণ করবেন 2 দ্বারা। যদি আমাদেরকে সরলরৈখিক পদ্ধতি বলতো তাহলে আমরা 2 দ্বারা গুণ করতাম না। তাহলে আমরা উপরে এখানে লিখে নিব 100, আর এখানে এই অঙ্কটা হচ্ছে আয়ুষ্কাল কত বছরের, দেখেন এখানে বলা হচ্ছে আয়ুষ্কাল 10 বছরের, সেজন্য 10 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। যদি আমরা এই কাজটি করি আমাদের এখানে আসবে 20%। এই যে 20% আসছে, এটি হচ্ছে আমাদের অবচয়ের হার। তো আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন, খুব সহজ একটি বিষয়। এবার আমরা খ নাম্বারটা আপনাদেরকে সমাধান করে দেব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে প্রতি 2 বছরের অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। এখানে আমাদেরকে দুইটি জিনিস বলছে, একটি হচ্ছে অবচয় তালিকা প্রস্তুত করতে বা অবচয় সারণীটা তৈরি করতে বলছে, আরেকটি হচ্ছে আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে। তো দেখেন, এখানে আমি আপনাদের জন্য অবচয়ের তালিকা কিভাবে তৈরি করতে হয় প্রথম অংশটি তুলে রাখছি। আপনারা এখানে রোমান সংখ্যা দিয়ে দিতে পারেন। অবচয়, দেখেন গড়টি ভালো করে মনে রাখেন। অবচয়ের সারণী বা তালিকা যখনই করতে যাবেন গড়টি মনে রাখেন। বছর, সম্পদের প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সম্পদের সমাপনী মূল্য, এভাবে ঘরটি করে নেবেন, তাহলে আপনাদের জন্য অঙ্কটি সহজ হয়ে যাবে। তো আমাদেরকে এখানে যেহেতু 2 বছরে বলছে, আমরা দেখব এখানে আমাদের অঙ্কটি শুরু হয়েছে কত বছরের সময়। তো অঙ্কটি শুরু হয় 2022 সালে। তো আমরা এখানে লিখে নেব 2022, এই 1 বছর, এরপরে 2023 সাল, এটা আরেকটি বছর। কে যাবো তো পরে, মাত্র 2টা বাজে। শাইন স্যার না? হ্যালো, 2 বছর। এখানে আমরা লিখে নিব 2023, এটি লিখে নেবেন। এখন দেখেন, আপনাদের সম্পদের প্রারম্ভিক মূল্য বলতে বোঝানো হচ্ছে আপনার বছর যে অঙ্কটি শুরু হয়েছে আমাদের 2022 সালে, তখন শুরুর দিন আমি মেশিনটি যে কিনলাম তার মূল্য কত ছিল। এখানে আমাদের দেখেন 2022 সালের 1 জুলাই তারিখে 2 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। তাহলে আমরা এখানে 2 লক্ষ টাকা লিখে নিব। এরপরে আমাদেরকে এখানে অবচয়ের হারটা বসাতে হবে। ক নম্বরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 100%কে, অর্থাৎ 100কে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা
গুণ করছি। অনেকে সূত্রের ক্ষেত্রে 100 সাথে পার্সেন্টও বসাতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে 20% পেয়েছিলাম, এই 20% এখানে বসাবো। এরপরে আমরা 2022 সালের অবচয়ের হারটা বের করব। তো 2022 সালে যদি আমরা অবচয় বের করি তাহলে আমাদের এখানে আসবে কত? আমাদের এখানে আসবে 40,000 টাকা। কিন্তু আজকের অঙ্কটি হচ্ছে আমাদের কত? অঙ্কটি হচ্ছে এখানে দেখেন বলছে যে জুলাইয়ের মানে 2022 সালের জুলাইয়ের 1 তারিখে আমি কিনছি। তাহলে কি এখানে 1 বছর হবে? না। সেজন্য আমরা এখানে 6 মাসের অবচয় ধার্য করব। তাহলে আমাদের এখানে আসবে 20,000 টাকা। দেখেন আমাদের এখানে 20,000 টাকা আসছে, আমরা এখানে পাশে দিয়ে লিখে দিতে পারবো 6 মাস। অর্থাৎ এই কথাটা লিখে দিবেন আপনারা, জাস্ট এত ঘর বেশি করার দরকার নেই যে এখানে কত মাস কত মাসের জন্য, এগুলো করার দরকার নেই। পাশে লিখে দিলে স্যাররা বুঝে যাবে। এরপরে দেখেন আমাদেরকে পুঞ্জীভূত অবচয়টা বের করতে হবে। তো আমরা সকলেই জানি প্রথম বছরে যে পরিমাণ অবচয়টা পাবো সেটাই হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তো আমরা 20,000 টাকা এখান থেকে বসাবো। এরপর আমাদের সম্পদের সমাপনী মূল্যটা বের করতে হবে। তো সম্পদের সমাপনী মূল্য কিভাবে বের করবেন? ভালো করে একটা সূত্র মনে রাখেন। সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে, দেখেন সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে যখন আপনি অবচয়টা বিয়োগ করে ফেলবেন তখনই আপনি এখানে সম্পদের সমাপনী মূল্য পেয়ে যাবেন। কখনোই পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে বিয়োগ করলে আমাদের এখানে আসবে কত? 1,80,000 টাকা। দেখেন আমরা 2022 সালের কাজটা শেষ করে ফেলছি। এখন আপনি আমাকে 2023 সালের কাজ করতে হবে। তো এখন আমাকে বলেন যে এখানে সম্পদের সমাপনী মূল্য যেটা আছে এটাই তো আমাদের জন্য 2023 সালে চলে আসবে অবশ্যই। কারণ হচ্ছে একটি স্থায়ী সম্পদ আমরা যখন ক্রমহ্রাসমান পদ্ধতিতে তার অবচয় ধার্য করতে যাই তখন তার সম্পদের পরিমাণ প্রতি বছর এক থাকে না। তখন আমরা সাধারণত কি করে থাকি? তখন আমরা সাধারণত যে বছর অর্থাৎ 2022 সালের সমাপনী যে সম্পদের মূল্য থাকে সেটাকে আমরা 2023 সাল অর্থাৎ বছরের শুরুতে প্রারম্ভিক মূল্য হিসাবে ধরে নিব। তো আমরা এখানে আছে কত? 1,80,000 টাকাই হয়ে যাবে আমাদের জন্য 2022 সালের প্রারম্ভিক মূল্য। এবার এটার উপর আমরা আবার 20% করব। এই 20% সবসময় সেম থাকবে। 10 বছর হোক 5 বছরের যাই করেন না কেন 20% সবসময় সেম থাকবে। এখন 2023 সালে এখন আপনি আমাকে বলেন যে এখানে কত বছর অবচয় ধরবো? এখানে অবশ্যই 1 বছরের ধরবেন, কারণ এখানে আপনাকে 2 বছরে করতে বলছে। তাহলে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি গণনা করি 1 বছর, আর 1 বছরের উপরে যদি আমরা এখানে কাজ করি আমাদের এখানে আসবে কত? 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি যে মেশিনের 1 বছরের অবচয়ের পরিমাণ। এখন আমরা কি করব? পুঞ্জীভূত অবচয় পূর্বের বছরের সাথে নতুন বছরে যে অবচয় পাইছি সেটা যোগ করে ফেলবো। পুঞ্জীভূত অবচয় কি? প্রতি বছর অবচয় যোগ করলে আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাই। তো আমরা দুইটি যোগ করে ফেলবো, তাহলে আমাদের এখানে আসবে 56,000 টাকা। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এখানে সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে আমরা এখানে অবশ্যই সম্পদের কি বিয়োগ করব? সম্পদের অবচয়টা বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে কত আসবে দেখবেন, আমাদের এখানে আসবে 1,44,000 টাকা। এই যে 1,44,000 টাকা আছে এটি হচ্ছে আমাদের সম্পদের সমাপনী মূল্যের পরিমাণ। তো দেখেন আশা করি আপনারা অবচয় সারণীটা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে এখানে খ নম্বরে বলছে মেশিন হিসাব প্রস্তুত করতে। তো আমি এখন আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি আপনাদের জন্য মেশিন হিসাব কিভাবে প্রস্তুত করে তার ঘরটি তুলে রাখছি। তো মেশিন হিসাব মানে হচ্ছে আমাদেরকে এখানে খতিয়ান করতে বলছে। তো খতিয়ানের জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে ঘরটি করে নিতে হবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট, এভাবে আমাদেরকে ঘর করে নিতে হবে। এখন আমাদেরকে এখানে বলছে যে 2 বছরের জন্য মেশিন হিসাব প্রস্তুত করতে। তো 2022 সালে আমরা যখন যাব তখন আমরা এখানে দেখব 2022 সালে আমি কোনো মেশিন কিনছি কিনা। যদি মেশিন কিনি তাহলে অবশ্যই তার জাবেদা দিই আমরা। দেখেন 2022 সালের জুলাই মাসে আমি 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে মিস্টার হুমায়ুন। তাহলে আমরা এখানে লিখে নিব যে 2022 জুলাইয়ের 1 তারিখ। এখন দেখেন সে যদি জুলাইয়ের 1 তারিখে সে যদি মেশিন কিনে তাহলে সে জাবেদা কি দেবে? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব সে লিখবে ক্রেডিট। তো আমরা এখানে লিখে নিতে পারি ব্যাংক হিসাব উল্টো দিকের কথা, অথবা নগদান হিসাব কথাটা আপনি এখানে লিখে নিতে পারেন। সাধারণত বড় ধরনের লেনদেনগুলোর কারণে আমরা ব্যাংক হিসাবকে এখানে লিখে থাকি বেশি। তো এখানে আমাদের ব্যাংক হিসাব কথাটা আমরা এখানে লিখে নিব। এরপরে যেহেতু আমরা মেশিন হিসাব করতেছি আর মেশিন ক্রয় করার মাধ্যমে আমার মেশিন হিসাব নামক সম্পদ বাড়ছে, এটা ডেবিট দিকে যাবে। তো আমরা এখানে লিখে নিব 2 লক্ষ টাকা ডেবিট দিকে। তো দেখেন দেখবেন আপনি জুলাইয়ের
অর্থাৎ 2022 সালে কি আপনি আর কোনো মেশিন কিনছেন কিনা, যদি কিনেন তাহলে সেম ভাবে আবার জাবেদা দিতে হবে। কিন্তু 2022 সালে আমরা কোনো মেশিন কিনি নাই, এখন আমাদেরকে কি করতে হবে, 2 লক্ষ টাকার উদ্বৃত্তটা নিতে হবে। যেহেতু ডেবিট দিকে আছে সেজন্য এই 2 লক্ষ টাকা আমরা ডেবিট দিকে নিয়ে যাব। দেখেন আমাদের 2022 সালে কাজ শেষ, এখন আমরা 2023 সালে যাব। এখন দেখেন 2023 সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি কিনছেন কিনা, যদি না কিনেন তাহলে আপনাদেরকে অবশ্যই জাবেদা দিতে হবে না, যদি কিনেন তাহলে আপনাকে জাবেদা দিতে হবে। তবে আরেকটা পয়েন্ট ভালো করে মনে রাখেন, 2022 সালে যে স্থায়ী সম্পত্তিটা আমি কিনছি এটা কি 2023 সালে আমার প্রতিষ্ঠানে আছে না? যেহেতু এটা 2023 সালে আমার প্রতিষ্ঠানে আছে, তার মানে এটা আমার জন্য অবশ্যই সম্পদ হিসেবে আছে। সেজন্য আমরা পূর্ববর্তী বছরের কোনো কিছু যদি আমাদের বর্তমান বছরে চলে আসে, অর্থাৎ 22 সালের জিনিস যদি আমাদের 23 সালে চলে আসে, তখন এটাকে আমরা লিখে নিব জানুয়ারির 1 তারিখে লিখে নিব আমরা ব্যালেন্স বিডি, ব্যালেন্স বি/ডি। তা আমাদের এই 2 লক্ষ টাকা 2023 সালে এখানে থাকবে ব্যালেন্সের ঘরে। আমরা কিন্তু 2023 সালে যদি কোনো স্থায়ী সম্পত্তি কিনতাম তাহলে সেমভাবে এখানে জাবেদা দিয়ে আমরা ওই স্থায়ী সম্পত্তিটা লিখে নিতাম, কিন্তু আমরা 2023 সালে কোনো স্থায়ী সম্পত্তি কিনি নাই, সেজন্য আমাদের আর কোনো কাজ নেই। তো আশা করি আপনারা প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, দুইটা পয়েন্ট ভালোভাবে বুঝতে পারছেন খ নাম্বারের। এখন আমি আপনাদেরকে গ নাম্বারে যে জাবেদা বলছে সেটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো আমরা জাবেদার ঘরটি সকলে জানি যে সব জায়গায় এক, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, মিস্টার হুমায়ুন আহমেদের জাবেদা, সরি এখানে হুমায়ুনের জাবেদা। তো আমরা এখানে লিখে নিব প্রথমে আমাদের 2022 সাল, যেহেতু 2 বছরের জন্য বলছে, তো 2022 সালে আমাদের প্রথম জাবেদা। এখানে ভালো করে মনে রাখতে হবে, এখানে আমাদের 4টি জাবেদা হয়। কয়টি জাবেদা হয়? 4টি জাবেদা হয়। একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা, তারপরে হচ্ছে অবচয় ধার্যের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা, আর যদি আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয় করি তার জাবেদা। এই 4টি জাবেদা আমাদেরকে দিতে হয় প্রতি বছর। তো 2022 সালেও কিন্তু আমাদেরকে 4টি জাবেদা দিতে হবে যদি এই 4টি ঘটনা ঘটে। দেখবেন আপনি 2022 সালে প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি কোনো স্থায়ী সম্পত্তি কিনছেন কিনা, যদি কিনেন তাহলে তার জাবেদা দিতে হবে। দেখেন আমরা 2022 সালে জুলাইয়ের 1 তারিখে একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করি, সেজন্য আমরা এখানে লিখে নিব জুলাইয়ের 1 তারিখ। আচ্ছা, অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে যে এখানে ভগ্নাবশেষ মূল্য আমি কেন অবচয় ধার্যের বেলায় বাদ দিই নাই? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য ধরতে হয় না, অর্থাৎ বাদ যায় না অবচয় ধার্যের ক্ষেত্রে। এটি ভালো করে মনে রাখবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না, এটি মনে রাখেন। তাহলে আমরা এখানে লিখে নিব 2022 সালের জুলাইয়ের 1 তারিখে আমরা একটি মেশিন ক্রয় করি, তাহলে এখানে লিখে নিব আমরা মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট। এরপরে এই মেশিনটি কিনাতে আমার থেকে নগদ টাকা চলে গেছে বা ব্যাংকের মাধ্যমে টাকা চলে যাবে, সেজন্য আমরা এখানে লিখতে পারি নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবেন যে ব্যাংকের মাধ্যমে বা নগদে মেশিন ক্রয় করা হলো। তো কত হাজার টাকা দিয়ে কিনছি? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমরা এখানে লিখে নিব, ডেবিট ক্রেডিট করে নিব। এখন দেখেন এখানে 2022 সালে আমাদের পরবর্তী জাবেদা হবে অবচয় ধার্যের জাবেদা। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। অবচয় সবসময় বছর শেষে হয়, তো আমরা সেজন্য লিখে নিব অবচয় হিসাব ডেবিট। দেখেন অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, তো এখানে লিখে নেবেন অবচয় হিসাব ডেবিট, আর উল্টো দিকের কথা লিখে নেবেন পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমি এখানে সংক্ষেপে লিখছি পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব হবে কি ক্রেডিট। তো এইটি লেখার পরে দেখেন আমরা খ নাম্বার আপনাদেরকে দেখিয়েছিলাম অবচয় সারণীতে 2022 সালে আমরা অবচয়ের পরিমাণ কত পেয়েছিলাম? 20,000 টাকা পেয়েছিলাম। এই 20,000 টাকা আমরা এখানে ডেবিট ক্রেডিট করে ফেলব। এরপরে এই অবচয় টাকা আপনাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর ব্যয়কে অবশ্যই বন্ধ করে দিতে হয়। তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ, আর এটাকে বন্ধ করব আমরা আয় বিবরণী অথবা আয় সারাংশের মাধ্যমে। তো আমরা এখানে লিখে নিব আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ডেবিট। আর যে জিনিসটাকে বন্ধ করবেন সেটি কোথায় ছিল? সেটি ছিল ডেবিট দিকে, এখন চলে যাবে ক্রেডিট পাশে। তো আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। এই 20,000 টাকায় আমরা বন্ধ করে ফেলবো, ডেবিট ক্রেডিট করে ফেলবো জাস্ট, তাহলে দেখবেন যে ক্লোজ। এখন দেখেন আপনি যেহেতু আপনার স্থায়ী সম্পত্তি কোনো বিক্রি করেনি 2022 সালে, তার মানে আর ওই জাবেদাটা এখন আর নেই। এখন 2023 সালে আপনাকে যেতে হবে।
তো আমরা যাব 2023 সাল। 2023 সালে আপনি খেয়াল করবেন যে আপনি কোনো স্থায়ী সম্পত্তি কিনছেন কিনা। যদি কিনেন তাহলে সেমভাবে জাবেদা দিতে হবে, যদি না কিনেন তাহলে বাকি এই দুইটা জাবেদা একদম কপি করে ফেলবেন। তো আমরা এখানে লিখে ফেলবো ডিসেম্বর 31 তারিখ অবচয় হিসাব ডেবিট। এই অবচয় হিসাব কথাটা লিখে নেবেন। দ্বিতীয় জাবেদা হচ্ছে অর্থাৎ অবচয় জাবেদার অবচয় ধার্যের জাবেদাটা এখানে দিয়ে দিবেন, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন দেখেন 2023 সালে কিন্তু আমরা অবচয় পেয়েছিলাম অবচয় সারণীতে 36,000 টাকা। 36,000 টাকা আমরা এখানে ডেবিট দিয়ে করে ফেলবো এবং 36,000 টাকা আমরা এখানে ক্রেডিট দিকে করে ফেলবো। জাস্ট এই টাকাটাকে বন্ধ করে ফেলবেন, অর্থাৎ অবচয় বন্ধের জাবেদাটা দিবেন। সেম আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব লিখবেন আপনি ডেবিট, আর অবচয়টাকে যেহেতু বন্ধ করবেন অবচয় চলে যাবে বিপরীত পাশে ক্রেডিট। তো আমরা এখানে বন্ধ করে ফেলবো এই 36,000 টাকাটাকে, তাহলে দেখবেন যে আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখেন এই ছিল আপনাদের পুরো সৃজনশীল প্রশ্ন। যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাস নিচ্ছি, সকলে আমাদের সাথে অ্যাড হতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের একদম ফাইনাল পর্যন্ত এমসিকিউ থেকে শুরু করে সব কিছু সমাধান করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।